আশেপাশে তাকিয়ে ঘড়ির দিকে চোখ রাখতেই দেখল 4:30। সময় দেখে লামিয়া শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু পারল না। তোয়া তাকে বেশ ভালো করেই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। লামিয়া এবার ছোট ছোট চোখ করে তোয়ার দিকে দৃষ্টি ফেলল। মেয়েটা দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর। গাল দুটো টমেটোর মতো গোল গোল লাল টুকটুকে, গোল গোল চোখ, বর্ষা নাদুস নদুস মিষ্টি একটা মেয়ে। ঘুমান্ত তোয়াকে কি সুন্দর লাগছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে। কে বলবে এই মেয়ে পাকা বুড়ি? এখন দেখে মনে হচ্ছে এই মেয়ে ভাজা মাছ উল্টে খেতে জানে না। ভেবেই লামিয়া হালকা হেসে তোয়াকে সরিয়ে দিয়ে তার গায়ে চাদর টেনে দিয়ে সরে গেল ফ্রেশ হতে। নামাজ শেষ করে দুহাত পেছনে রেখে কিছু ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছেন শফিকুল সাহেব। হঠাৎ অসাবধানতায় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই নিজেকে সামলে দাঁড়ালেন তিনি। ব্রুকুচকে সামনে তাকাতেই দেখল তার সমান বয়সী একজন মহিলা রাস্তায় পড়ে আছে। গায়ে তার অফ হোয়াইট রঙের শাড়ি। ঘোমটার কারণে ভদ্রমহিলার মুখ দেখা যাচ্ছে না, তবে ভদ্রমহিলা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তা বুঝতে বাকি নেই তার। শফিকুল সাহেব চিন্তিত গলায় বলল, আপনার বেশি লাগেনি তো? শফিকুল সাহেবের কথা শুনে ভদ্রমহিলাটি রেগে গিয়ে বলল, কানা নাকি, চোখে দেখেন না? বুড়া বয়সে যদি চোখে না দেখেন তাহলে রাস্তায় বাইর হয়েছেন কেন? বলতে বলতে মাথা তুলে তাকালো ভদ্রমহিলা। শফিকুল খান ভদ্রমহিলার কথা শুনে রেগে কিছু বলার জন্য প্রস্তুত হতে ভদ্রমহিলার মুখ থেকে বিস্ফোরিত চোখে তাকালো ভদ্রমহিলার দিকে। অপরদিকে ভদ্রমহিলাটিও সেমভাবে তাকিয়ে আছে শফিকুল সাহেবের দিকে। সময়টা সন্ধ্যা 6টা। বড় চাচি, মেজো চাচি, সেজো চাচি, ছোট চাচি কোথায় তোমরা? সরি। রাশেদা বেগম রান্নাঘর থেকে জবাব দিল, এই তো এখানে আমরা, আয়। রাশেদা বেগমের কথা শুনে শারমিন রান্নাঘরে গেল। বড় চাচি, তোমরা কি করছো? হাতের রান্না করছি আম্মা। মিষ্টি হেসে শারমিনের প্রশ্নের জবাব দিল রাশেদা বেগম। তা দেখে শারমিনও হেসে বলল, দেখো মা, তোমাদের সবার জন্য কি পাঠিয়েছে। লতিফা বেগম রান্না করতে করতে বলল, কি পাঠিয়েছে? গরম গরম সিঙ্গারা পাঠিয়েছি মেজো চাচি। রাশেদা বেগম কিছু বলার আগেই উপর রুম থেকে রাশেদের গলা ভেসে এলো, মা চা দিয়ে যাও। ছেলের কথা শুনে রাশেদা বেগম কপাল কুঁচকে বলল, জমিদারের বাচ্চারা, এখন ওঠার সময় হয়েছে তাদের। আহা, এমন করছেন কেন বড় ভাবি? একটা দিনই তো ঘুমিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাশেদা বেগমের কথায় বলে উঠল তাহমিনা। আজকে সবগুলো এতক্ষণ ঘুমিয়েছে দেখেই তো আজকে মনে হচ্ছে এই বাড়িতে একটা মানুষও নেই। কেমন স্তব্ধ হয়ে আছে চারপাশ। ঠিক বলছিস, এখানে হবে, ঠিক বলেছিস, তবে কেমন জানি ভালো লাগছে না এই শান্ত নিরিবিলি। মনিরা আর রাশেদা বেগমের কথায় শারমিন ফিক করে হেসে বলল, ঠিক বলেছ বড় চাচি, ওদের হট্টগোল ছাড়া একটুও ভালো লাগে না। টুকটাক কথা বলতে বলতে হাসতে লাগলো তারা। তখনই আবারও রাশেদ ডেকে উঠল, মা এতক্ষণ লাগে তোমার চা দিতে? রাশেদা বেগম রাগ দেখিয়ে বলল, এখন এত কাজের মধ্যে কিভাবে দিয়ে আসবো ওকে চা? সব সময় কাজের মধ্যে এটা ওটা আবদার করে বসে। রাশেদা বেগমের কথা শুনে শারমিন বলল, বড় চাচি, তোমার কষ্ট করতে হবে না, তুমি চা করে দাও, আমি দিয়ে আসি। শারমিনের কথায় রাশেদা বেগম মাথা নাড়িয়ে চা বানাতে লাগলো। লামিয়া গোসল শেষ করে বের হতে দেখলো তোয়া উঠে বসে আছে। লামিয়া চুল মুছতে মুছতে বলল, উঠে পড়েছিস? তোয়া চোখ ডলতে ডলতে বলল, ইয়েস বিগ বস। উঠে পড়েছিস, ভালো কথা। এখন দ্রুত আমার রুম থেকে বিদায় হও, তোর দাদি তোকে দেখার জন্য অপেক্ষা করছে। উফ, এই বুড়িটা আমার জীবনটা হেল করে দিল। এই তোর বয়সী বা কত রে যে তোর জীবন হেল করে দিয়েছে? আর এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস তুই? আমার বয়স 8, কত বড় হয়েছি জানো তুমি? আর পাকা কথা ওইগুলো আবার কারোর থেকে শিখতে হয় নাকি? এই দেখে আমার পেট দেখছো না? এখান থেকে বের হচ্ছে। এখানে হবে, এই দেখো আমার পেট দেখছে না, এখান থেকে বের হচ্ছে। এমন পাকা পাকা কথা। মাপ চাই বাপ, আর কিছু বলিস না তুই। এখন যা, তোর দাদির
তোর জন্য অপেক্ষা করছি। তো আর কিছু না বলে দৌড়ে চলে গেল দাদির কাছে। লামিয়া তা দেখে রুমের দরজা লক করে আলমারি খুলতেই জপ্পর করে বেশ কিছু শপিং ব্যাগ লামিয়ার মুখে এসে পড়ল। লামিয়া বিরক্ত হয়ে তাকালো ফ্লোরের দিকে। এতগুলো ব্যাগ এখানে কেন? কে রেখেছে এখানে? ভাবতে ভাবতে ফ্লোর থেকে ব্যাগ তুলে নিয়ে বিছানায় রেখে আবারও আলমারির দিকে এগোতেই দেখলো একটা রঙিন চিরকুট। লামিয়া তা দেখে ঝুঁকে ফ্লোর থেকে চিরকুট তুলে হাতে নিয়ে চোখ বুলিয়ে লেখা দেখে ব্রু নাচালো। চিরকুটে লেখা ছিল, এগুলো শুধু তোমার জন্য প্রিয়তমা। কেমন হয়েছে? পড়বে, আর পড়লে আমাকে হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে দিবে। এই ড্রেসে আমার জানুকে কেমন লাগে সেটা তো আমার দেখতে হবে, তাই না? আমি আপনার পিকের জন্য অপেক্ষা করব। ইতি, আপনার স্বামী। লামিয়া ঠোঁট কামড়ে এগিয়ে গেল বিছানার কাছে। সে অবশ্যই বুঝতে পারছে কে দিয়েছে এই গিফট। তা ভেবে হালকা হাসল লামিয়া। বিছানায় পা তুলে বসে বেশ আগ্রহ নিয়ে শপিং ব্যাগ খুলতে হয়ে গেল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দেখল হাতের জামাটার দিকে। তারপর কিছু ভেবে দ্রুত সবগুলো শপিং ব্যাগ চেক দিতেই ভ্যাবলার মতো বসে তাকিয়ে রইল ড্রেসগুলোর দিকে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দ্রুত উঠে দাঁড়ালো। তারপর ভেজা চুলগুলো খোপা বেঁধে সবগুলো ড্রেস আবার ব্যাগে ভরে গায়ে শাল জড়িয়ে বেরিয়ে গেল শুভ্রা নিবাসের দিকে। দরজায় কড়া নাড়তেই রাশেদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে দৃষ্টি ফেলতে দেখল শারমিন চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ তা দেখে আস্তে করে বলল, আসুন। আচ্ছা, আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলি। তোমাদের কি আমার মতো মনে হয় যে শুভ্র আর লামিয়া দুইজনই বিবাহিত, দুইজন হাজব্যান্ড ওয়াইফ? আমার কেন জানি এটা মনে হইতেছে। তোমাদেরও কি এমন মনে হইতেছে? আমাকে প্লিজ কমেন্টে জানাইও। শারমিন ধীর পায়ে এগিয়ে এসে টেবিলের উপর চায়ের কাপ রেখে কোনো কথা না বলে চলে আসতে চাইলে রাশেদ পেছন থেকে বলে উঠল, চলে যেতে বলিনি, তাহলে চলে যাচ্ছেন কেন? রাশেদের কথায় শারমিন পা থামিয়ে পিছনে ঘুরে তাকালো। রাশেদ কোল থেকে ল্যাপটপ পাশে রেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শারমিনের সামনে দাঁড়ালো। বলল, এখন থেকে কোথাও একা একা বের হবি না। কোনো কিছু প্রয়োজন হলে তোর বাবা ভাইদের বলবি, আর যদি কোনো কিছু বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে বলবি, আমি এনে দিব। শারমিন রাশেদের কথায় মাথা নাড়ালো। শারমিন তা দেখে দরজার দিকে তাকালো। তারপর মাথা নিচু করে শারমিনের কপালে চুমু খেতে দ্রুত সরে দাঁড়িয়ে বলল, এখন যা, এখানে হবে খেতে না খেয়ে। দ্রুত সরে দাঁড়ালো। দেখছো, এত ভুল। শারমিন মাথা নিচু করে লাজুক হেসে চলে গেল রুম থেকে। মিস্টার ডিটেকটিভ সাহেব, কোথায় আপনি? বেরিয়ে আসুন এক্ষুনি। বেশ চেঁচাতে বাড়িতে প্রবেশ করলো লামিয়া। তবে শুভ্রর কোনো সাড়া শব্দ নেই। লামিয়া তা দেখে আবারও চেঁচিয়ে বলল, মিস্টার ফ্যালকন, আমি ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? তবুও কোনো সাড়া দিচ্ছে না শুভ্র। লামিয়া ডেকে এবার বেশ চেঁচিয়ে বলল, শুভ্র ভাই, কোথায় আপনি? আমি জানি আপনি বাড়িতে আছেন, তাই বলছি বেরিয়ে আসুন এক্ষুনি। নিজের কক্ষে বসে শুভ্র ল্যাপটপে কাজ করতে করতে মুচকি হাসলো। এই ডাকের অপেক্ষায় ছিল এতক্ষণ। শুভ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে হালকা জোরে বলল, আমি রুমে আছি। তারপর আবার ল্যাপটপে চোখ রাখলো। প্রয়োজন হলে আপনি ওপরে আসতে পারেন। লামিয়া শুভ্রর কথা শুনে রেগে ধাম পা পেলে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে রেগে গিয়ে হুঙ্কার দিয়ে বলল, আপনার শেষ আর করতে পারল না। তার আগেই থমকে গেল শুভ্রকে দেখে। এক দফা প্রেম ক্রাশ খেল তাকে দেখে। লামিয়া মুগ্ধ নয়নে তাকালো শুভ্রর দিকে। গায়ের সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, চোখে সাদা চিকন প্রেমের চশমা পরলে এই ছেলেকে এত সুন্দর লাগে তা তো জানা ছিল না। লামিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র তা দেখে হালকা হেসে ঘাড়ে হাত বুলিয়ে বলল, চোখ দিয়ে না গেলে কাছে এসেও গিলে খেতে পারিস, আমার কোনো আপত্তি নেই।
শুভ্রর কথায় লামিয়ার হুঁশ ফিরল। থতমত মুখ করে আমতা করে বলল, খবরদার ফালতু কথা বলবেন না, খবরদার ফালতু কথা বলবেন না। ফালতু কথা আমি বলেছি? তা নয়তো কি, সবসময় ফালতু কথা বলা ছাড়া আপনার আর কোনো কাজ নেই নাকি? আছে তো, তাহলে ওই কাজগুলোই করুন। শুভ্র আর কিছু না বলে লামিয়ার হাতের শপিং ব্যাগের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, পেয়ে গেছিস তাহলে গিফট? আমি জানি আপনি ধন্যবাদ দিতে এসেছেন, তবে ধন্যবাদ লাগবে না, শুধু একটু জড়িয়ে ধরলেই হবে। শুভ্রর কথা শুনে লামিয়ার রেগে শপিং ব্যাগগুলো শুভ্রর দিকে ছুড়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, ফালতু লোক, এসব কি ড্রেস দিয়েছেন আপনি? ছি ছি ছি, লজ্জা করলো না এসব দিতে আমাকে? বুদ্ধি কি গোবর দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন নাকি? লামিয়ার কথায় আশ্চর্য হলো শুভ্র। এসব কি বলছিস? আমি বুঝতে পারছি না। আর লজ্জা কেন করবে? ও কচি খোকা তো আপনি, তাই না? আর এই আপনি কিছু বুঝতে পারছেন না? দেখুন, ভালো করে ড্রেসগুলো দেখুন। আর আপনি আপনার বেশি পছন্দ হলে গায়ে দিয়ে আশিক বানাইয়া গান এনেছি ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিন, কেমন আছে? বলে বড় বড় ফা পেলে চলে গেল। শুভ্র লামিয়ার কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। জামাতে কোনো ভেজাল আছে নাকি ভেবেই ব্যাগ থেকে ড্রেসগুলো বের করতেই চোখ বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে চোখগুলো বেরিয়ে আসবে। এসব ড্রেস তো সে দেয়নি। হঠাৎ চোখ পড়ল চিরকুটের দিকে। চিরকুট হাতে নিয়ে পড়তে শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, লাবিবের বাচ্চা, তোকে শুধু একবার পেয়ে নিই হাতের কাছে, বলেই পকেট থেকে মোবাইল বের করে লাবিবকে ফোন করতে লাগলো। গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে যে যার রুমে। ঘুম নেই শুধু ইসলামবাড়ির ডাকাত দলের। তারা কেন যেন আজ ভীষণ বিরক্তকর মুডে আছে। লামিয়ার রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে 4 জন। কারোর মুখে কোনো কথা নেই। কপালটা বেশ কুঁচকে রেখেছে 4 জন। আজকে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, তাই কারোর চোখখানাতে একটুও ঘুম নেই। না লাগছে কোনো কিছু ভালো, আর না লাগছে কোনো কিছু খারাপ। ঘুমই আসছে না। হঠাৎ তাই বিরক্ত হয়ে চসচক শব্দ করে বলল, বালের মাথা, কিছুই ভালো লাগছে না আর। আমারও, কপালটা কুঁচকে বলল মাহের। বলেই কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো রুম জুড়ে। হঠাৎ তাইবা লাফিয়ে বলল, আয় কোনো কমেডি মুভি দেখি, কি বলিস? আইডিয়াটা মন্দ না, বলে উঠল মাহির। লামিয়া হাই তুলে মাথা নাড়িয়ে বলল, ওকে, এই যা, তাই বেশি কিছু নিয়ে আয়, খাবারের কথা বলছে আর কি। লামিয়ার কথায় তাই চলে গেল খাবার আনতে। লামিয়া বিছানা থেকে উঠে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় বসলো। তারপর তাইবও খাবার নিয়ে আসতেই সবাই গোল হয়ে বসলো সামনের ল্যাপটপ নিয়ে। তাইবা একটা হিন্দি কমেডি মুভি প্লে করলো। কিছুক্ষণ মুভি দেখতে দেখতে হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ছে। তবে আস্তে ধীরে হাসছে না কেউ, রুম কাঁপিয়ে হাসছে 4 জন। এদিকে হাসি শুনে ঘুম ভেঙে গেল মিলির। বেশ বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে বসে কান পেতে শুনতে লাগলো, এত রাতে কোথা থেকে এত উচ্চ স্বরে হাসির শব্দ আসছে। ভালো করে কান পেতে শুনতে বুঝলো লামিয়ার রুম থেকে শব্দ আসছে। মিলি বেশ বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো লামিয়ার রুমের দিকে যাওয়ার জন্য। হাঁটা ধরলো। এদিকে গলা ফাটিয়ে হাসছে 4 জন। মিলি লামিয়ার রুমের দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। তা দেখে মিলি রুমের ভেতরে বিরক্ত হয়ে বলল, এত রাতে এইভাবে পাগলের মতো হাসছো কেন তোমরা? মিলির কথায় 4 জন হাসি বন্ধ করে দরজার দিকে তাকাতেই দেখলো মিলি দাঁড়িয়ে আছে। সাথে সাথে 4 জন ব্রুনাঝি একজন আরেকজনের দিকে তাকালো। তারপর আবার মিলির দিকে তাকালো। এখন হাসি আসলে কি হাসবো না? মিলির কথায় উত্তর দিল মাহির, হাসি আসলে হাসো, মানা করছে কে? তবে এত রাতে এইভাবে গলা ফাটিয়ে হাসার মানে কি? এটাকে গলা ফাটিয়ে হাসা বলে না, এটাকে মন খুলে হাসা বলে। যারা মন খুলে হাসতে পারে তারাই প্রকৃত সুখী মানুষ। তাই বলে উঠল, তোমরা প্রকৃত সুখী মানুষ? এত রাতে গলা ফাটিয়ে হেসে অন্যের ঘুম নষ্ট করে তোমরা প্রকৃত সুখী মানুষ, তাই না? জি হ্যাঁ, আমরা ভীষণ খাঁটি ভেজাল মুক্ত প্রকৃত সুখী মানুষ। মিলির কথায় তাইবা বলে উঠল,
জি হ্যাঁ, আমরা ভীষণ খাঁটি ভেজাল মুক্ত প্রকৃত সুখী মানুষ, মিলি বলে উঠল। এদের কথা শুনে মিলির বেশ রাগ লাগছে, তাই দাঁতে দাঁত চেপে বলল, তোমরা প্রকৃত সুখী মানুষ নয়, তোমরা হচ্ছ রাবিশ, বুঝতে পেরেছ? এতক্ষণ লামিয়া বেশ শান্তভাবে সবার কথা শুনছিল, তবে মিলির কথা শুনে লামিয়া বাঁকা হেসে বলল, প্রকৃত সুখী মানুষ আপনি চিনবেন কেমন করে? আপনি তো মানুষের সুখ দেখতে পারেন না, দেখা যায়। আর দেখতে পারবেন কিভাবে? আপনার জীবনে তো কোনো সুখ নেই মনে হয়। এই মেয়ে, তোমাকে কে বলেছে আমি সুখী না? আমি অবশ্য সুখী একজন মানুষ, বুঝতে পেরেছ? বেশ রেগে বলল মিলি। মিলির কথায় লামিয়া বাঁকা হেসে নিজের ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, বুঝলি তাইবা, মাহির সুখ হচ্ছে পাদের মতো, নিজেরটা গন্ধ হয় কিন্তু অন্যেরটা না। লামিয়ার কথা শুনে মিলি দাঁতে দাঁত চেপে লামিয়ার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। লামিয়া হাই তুলে অন্যদিকে তাকাতেই আবার মিলির দিকে তাকিয়ে বলল, কোনো কাজ না থাকলে এখন আসতে পারেন আমার রুমে, আমি আবার বেশি মানুষ অ্যালাউ করি না। মিলি লামিয়ার কথা শুনে আরও রেগে চোখ দিয়ে শাঁসিয়ে চলে গেল। তা দেখে চারজন মুখে বাঁকিয়ে আবার বসে পড়ল মুভি দেখতে। যে যার নিজের কাজকর্মে ব্যস্ত সারাদিন। ইসলামবাড়ির চার দল গিয়েছে আজ ভার্সিটিতে। ইসলামবাড়ি আজ বেশ শান্ত, কারণ আজকে বাড়িতে কেউ নেই। কিছুদিন পরেই লামিয়াদের আবার ফাইনাল পরীক্ষা শুরু হবে, এই নিয়ে চারজনে ধুম পড়াশোনা করছে। দিন গড়িয়ে রাত, সময়টা রাত প্রায় 2:30। গভীর জঙ্গল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, চারপাশে বইছে হালকা শীতল বাতাস, আবার হালকা কুয়াশাও পড়ছে। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে একটা পুরাতন গোডাউনের বাইরে 4টা বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে। গোডাউনের ভেতরে রয়েছে বেশ কিছু লোকজন, তারা বেশ আয়েশ করে লাল পানি গিলছে আর কথা বলছে হেসে হেসে। তাদের সামনেই রেখেছে অবৈধ অস্ত্র, যেগুলো লোকগুলো একটু পর ট্রাকে উঠবে সেই নিয়েই আলোচনা হচ্ছে তাদের মধ্যে। শুনলাম ফ্যালকনের নাকি একটা ফুটফুটে ফুল আছে, বলে মদের গ্লাসে চুমু দিয়ে বিশ্রী হাসলো লোকটা। শুধু ফ্যালকনের না, তার সাথে ফ্যালকনের টিমের বিশ্বস্ত 3 জনেরও ফুটফুটে ফুল আছে। লোকটার কথা শুনে সামনের থাকা লোকগুলোর চোখ জল করে উঠল। মুখ দেখে মনে হচ্ছে কোনো গুপ্ত জিনিসের সন্ধান পেয়েছে। তাদের কথার মাঝেই হঠাৎ বিকট শব্দ হয়ে উঠল। লোকগুলো চমকে দ্রুত বাসা থেকে উঠে কোমরে গুজে থাকা পিস্তল হাতে তুলে আশেপাশে চোখ বুলাতে লাগলো। উফ, তোকে কে বলেছিল পাকনামি করতে? এখন ওরা আমাদের হাত ফসকে যদি চলে যায় তাহলে তোর কপালে আমি দুঃখ আনবো লাবিব। কথাগুলো বেশ চিবিয়ে চিবিয়ে বলল শুভ্র। লাবিব শুভ্রর কথা শুনে ঠোঁট উল্টে বলল, আমি কি করলাম রে ভাই? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, তুই অনেক কিছু করেছিস। তারপর একটু থেমে লাবিবের কলার ধরে হাতে থাকা পিস্তল লাবিবের কপালে চেপে দাঁতে দাঁত চেপে আবার বলল, হারামজাদা, তোর সাহস কি করে হয়? তুই আমার শপিং ব্যাগে ওই নষ্ট মার্কা নাইটি ভরেছিলিস কেন? শুভ্রর কথা শুনে লাবিব ভ্রু কুঁচকাল। কি যাতা বলছিস? আমি তোর ব্যাগে নাইটি দিতে যাব কেন? আমি তো একটু থেমে কিছু মনে পড়তেই চমকে চোখ বড় বড় করে বলল, নাইটি কি লামিয়ার কাছে গিয়েছে? শুভ্র লাবিবের কলার ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। তুই জানিস ও আমার উপর কি পরিমাণে রেগে আছে? ভাই বিশ্বাস কর, ওই বেরঙের নাইটি আমার ছবির জন্য কিনেছিলাম, কিন্তু ব্যাগ যে চেঞ্জ হয়ে যাবে কে জানতো। থাক, যেহেতু লামিয়ার কাছে চলে গেছে তাই তুই ওইগুলো লামিয়াকে পরিয়ে রাখিস। আল্লাহ, নাইটিগুলো একদম ঝাক্কাস, দেখবি। লামিয়াকে হট আর বলতে পারল না। তার আগেই শুভ্র লাবিবের মুখে ঘুষি মেরে বসলো। লাবিব নাকে হাত দিয়ে চোখ মুখ খেঁচে নিল ব্যথায়। শুভ্র লাবিবের গলার চেপে রেগে হিসিয়ে বলল, ওকে নিয়ে আর একটা কথা বললে আমি তোকে মেরে ফেলবো লাবিব। তুই মুখ সামলে কথা বল, আর ওর আশেপাশে যদি তোকে দেখি আমি তোর ঠ্যাং ভেঙে রেখে দিব। আর যদি দেখি তোর চোখ ওর উপরে ফেলেছে
তাহলে তোর চোখ আমি উঠিয়ে নিব রাস্কেল। এই এই ছাড় ছাড় আমার গলা। তোর ওই কাইল্লার উপর নজর দিতে আমার ভয়ে গিয়েছে। ওর চেয়ে দ্বিগুণ সুন্দরী আমার ছবি। ছাড় ছাড় আমাকে। বিরক্ত হয়ে বলে উঠল লাবিব। লাবিবের কথায় শুভ্র আরও রেগে গেল। রেগে শার্টের কলার আরও শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কী করে হয় ওকে কালো বলার? হাউ ডেয়ার ইউ? ও কালো হোক বা সুন্দর হোক সেটা আমি দেখব। তোকে কে বলেছে ওর গায়ের রং নিয়ে কথা বলতে? লাবিব শুভ্রর দিকে তাকিয়ে বলল, ওকে ফাইন, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। ছাড় এখন, আমরা একটা মিশনে নেমেছি, ভুলে গিয়েছিস তুই? লাবিবের কথায় শুভ্র লাবিবের কলার ছেড়ে দিয়ে সামনে তাকালো। পাশ থেকে রাশেদ, আর্জুন, জাহিদ এবং তাদের টিমের আরও দুজন সদস্য নূর আর শাকিল এতক্ষণ বেশ বিরক্ত চোখে তাকিয়েছিল তাদের দিকে। তারা অবাক হয়নি, বরং বিরক্ত হয়েছে বেশ। এটা নতুন দেখছে না তারা। প্রতিবার কাজের জন্য কোথাও তারা গেলে এদের দুজনের জন্য কাটাকাটি হবেই। যে কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে তারা ঘুরিয়ে পেঁচিয়ে শেষ করবে সেই তাদের বউ নিয়েই। তা ভেবেই তারা পাঁচজন দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ একটা গাছের আড়াল থেকে কেউ তাদের উপর গুলি চালালো। ভাগ্যক্রমে গুলিটা পাশ কাটিয়ে চলে যেতেই সাতজন ছিটকে সরে দাঁড়ালো। হাতে পিস্তল নিয়ে আশেপাশে চোখ বোলাতেই তাদের উপর গুলি চালাতে লাগলো আড়াল থেকে। শুভ্ররা গুলি থেকে বাঁচতে গাছের আড়ালে চলে গেল। আড়াল থেকেই তারা শত্রুপক্ষের মানুষদের শ্যুট করতে লাগলো। এখানে হবে শ্যুট না। অসাবধানতায় হঠাৎ একটা গুলি এসে শুভ্রর কাঁধে এসে লাগতে শুভ্রর হাত থেকে পিস্তল পড়ে গেল। আমি বুঝি না গুলি সবগুলো শুভ্রর উপরেই কেন লাগতে হবে। লাবিব শুভ্রর সাথেই ছিল। শুভ্রর হাতে গুলি লেগেছে দেখে দৌড়ে শুভ্রকে ধরতেই হঠাৎ তার মাথার পেছনে কেউ বাড়ি বসিয়ে দিতেই লাবিব মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে লাবিবের দিকে। পাশে তাকাতেই দেখল আহত অবস্থায় শাকিল, জাহিদ, রাশেদ, আর্জুন পড়ে আছে। হঠাৎ কী হলো কিছুই বুঝে উঠতে পারছে না। কখনো তো তাদের সাথে এমন হয়নি, তাহলে আজকে কেন হচ্ছে? হঠাৎ করে কারোর অট্টহাসির শব্দ শুনে শুভ্র পেছনে ঘুরে তাকাতেই দেখল পাঁচজন লোক তাদের দিকেই আসছে। অন্ধকারে থাকায় মুখ দেখা যাচ্ছে না। লোকগুলো তাদের কাছে আসতেই হঠাৎ আলো জ্বলে উঠল। আলো এসে মুখে পড়তেই চোখ মুখ খিঁচে নিল শুভ্র। পিট করে চোখ খুলে সামনে তাকাতেই লোকগুলোর মুখ দেখতে পেল। লোকগুলোর পেছনে বেশ কালো পোশাক পরা লোকজন দাঁড়িয়ে আছে। পাঁচজনের লোকগুলোর মধ্যে যে লিডার, সে এগিয়ে এসে শুভ্রর মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, ওয়েলকাম ফ্যালকন। ও সরি শাহরিয়ার শুভ্র, কতদিন পর আবার দেখা হলো বলো তো? বলেছিলাম না সেদিন আমাদের দেখা হবে? দেখেছ মিলেছে আমার কথা? শুভ্র লোকটার কথা শুনে বাঁকা হেসে বলল, তা তো দেখতেই পারছি, তবে এই দেখা হয়তো আমাদের শেষ দেখা হবে। শুভ্রর কথা শুনে লোকটা আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর হাসি থামিয়ে বলল, এত জোর গলায় কথা কিভাবে বলছো বলো তো? যাক, জেগে স্বপ্ন দেখছো ভালো কথা। ছোট মানুষ স্বপ্ন দেখতেই পারে, তবে ভাগ্নে আজ পারবে না। কারণ কি জানো? আজ এই পাতটা আমি পেতেছি, আর তোমরা আমার পাদে পা দিয়েছ। সেদিন আমাকে বাঁচিয়ে রেখে তোমরা অনেক বড় ভুল করে ফেলেছ। শুভ্র ঠোঁট কামড়ে হেসে বলল, তবে আজ আর সেই ভুল দ্বিতীয়বার করব না বলেই কোমর থেকে আরও একটা পিস্তল বের করে সামনে থাকা লোকটিকে শ্যুট করতেই লোকটা পা দিয়ে শুভ্রর হাতে লাথি মেরে পিস্তল ফেলে শুভ্রর গুলি লাগা হাত পা দিয়ে চেপে ধরল। শুভ্র চোখ মুখ খিঁচে লোকটার পা সরাতে গেলে আরেকটা পা দিয়ে শুভ্রর অন্য হাত চেপে ধরে হেসে বলল, আমার বয়স তো অনেক হয়েছে জানিসই তো। শুনেছি তোর নাকি একটা ফুল আছে, দেখতে বেশ ভালো। আমার না ভীষণ ছুঁয়ে দেখার ইচ্ছে হচ্ছে তোর ফুলকে। স্বপ্ন দেখা বাদ দে, ওকে নিয়ে আর একটা কথা উচ্চারণ করলে তোর জিভ আমি কেটে দিব। জিভ কাটার জন্য তুই আগে
বাঁচতে হবে না, কিন্তু তুই তো আজ থাকবি না রে শুভ্র, তার আগেই তোকে আর তোর এই টিমকে আমি সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিব বলে কোমর থেকে পিস্তল বের করে শুভ্রর কপালে ঠেকিয়ে বাঁকা হেসে বলল, গুড বাই ভাগ্নে বলে শ্যুট করতেই হঠাৎ লোকটার কাঁধে গুলি চালালো কেউ। এখানে হবে গুলি চালালো কেউ, লেখিকা লেখছে গুলো চালালো কেউ। লোকটার হাত চেপে চিটকে দূরে সরে দাঁড়াতেই আরও একটা গুলি তার দিকে তেড়ে আসতে লোকটা সরে দাঁড়ালো। তার সাথে লোকগুলো পিস্তল হাতে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কে কোথা থেকে গুলি ছুঁড়েছে। হঠাৎ করেই কালো পোশাক পরা লোকগুলোর মধ্যে একটা লোক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই চিৎকার শুনে পেছনে তাকাতে দেখলো লোকটার বুকে কেউ তীর ছুঁড়েছে। তীর দেখে সবাই ভ্রু কুঁচকালো। আজকালকার দিনে কেউ তীর ব্যবহার করে ভেবে আরও একটা তীর এসে লাগলো তাদের আরেকজন লোকের। এইবার লোকগুলো সবাই সাবধান হলো। আশেপাশে কড়া চোখ বোলাতে লাগলো। জাহিদ, রাশেদ, লাবিব, শুভ্র, আর্জুন, শাকিল আর নূর সবাই অবাক হলো। তাদেরকে কে বা কারা আড়াল থেকে প্রোটেক্ট করছে। তারা এখানে আসার পরে পুলিশদের জানিয়েছে তারা আসছে, তবে এখানে আসতে সময় লাগবে। আর যদিও আসে তাহলে গুলি ছুড়তে পারে আড়াল থেকে, কিন্তু তীর না। তাহলে কে বা কারা তাদের বাঁচাতে চাইছে ভেবেই আরেকজনের দিকে তাকালো। শুভ্রর হাত থেকে রক্ত পড়ছে, সাদা শার্ট রক্তে মাখামাখি। লাবিব তা দেখে নিজের ব্যথা ভুলে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শুভ্রর হাত ভালোভাবে বেঁধে দিল। লিডার লোকটা হঠাৎ রেগে চেঁচিয়ে উঠল। কে কে আড়াল থেকে হামলা করছিস? সাহস থাকলে সামনে আয় বলেই থামতেই হঠাৎ কেউ শীষ বাজিয়ে উঠল। গভীর রাতে এমন ভয়ঙ্কর জঙ্গলে শীষের শব্দ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল চারপাশ। সবাই আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো কোথা থেকে শব্দটা আসছে। হঠাৎ শীষের শব্দ থেমে গেল। কিছুক্ষণ পর আবার শীষ বেজে উঠল। খুম নাম হ্যাঁ কই, বাদনাম হ্যাঁ কই, কিসকো খাবার কিউ হ্যাঁ ওহ আনজান হ্যাঁ কই। গানের শীষ ভাজতেই লোকগুলোর শরীর ঝাড়কাটা দিয়ে উঠল। এই গানের শীষটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে চারপাশ। আবার জঙ্গল থেকে কেউ গুলি ছুড়ল, তবে এবার কারোর উপর গুলি লাগলো না। গুলি ছুড়ল জ্বলন্ত লাইটগুলোর উপর গুলি ছুড়তেই চারপাশ আবারও অন্ধকারে ঢেকে গেল। শুভ্ররা বেশ আশ্চর্য হচ্ছে, আজ কি হচ্ছে তারা কিছু বুঝতে পারছে না। এত বছর কাজ করে আসলো, কখনো তো এরকম হয়নি, তাহলে আজ কেন এরকম হচ্ছে ভেবে পাচ্ছে না তারা। 5 জন লোকগুলোর মধ্যে একজন লোক লিডার লোকগুলোকে বলে উঠল, ম্যাক্স মেরে ফেলে এদের দ্রুত, তারপর চলো এখান থেকে, পরিস্থিতি সুবিধার ঠেকছে না। লাইনটা আমার মাথার উপর দিয়ে গেছে, ম্যাক্স মেরে পেল এদের, মানে হয়তোবা ম্যাক্স নামটা কোনো ব্যক্তির, তো তাকে বলছে এদেরকে মেরে ফেলতে। লোকটার কথা শুনে ম্যাক্সের ধ্যান ফিরল, আর কিছু না ভেবে মাটি হাতড়ে পিস্তল খুঁজতে লাগলো। রাশেদ তা দেখে কোমরের পেছন থেকে পিস্তল বের করতেই আচমকা বিকট শব্দ হলো। বিকট শব্দে আশেপাশের গাছের থাকা বাদুড়গুলো ভয়ে উড়াউড়ি করতে লাগলো। লোকগুলো ভয়ে শিউরে উঠল।